আসসালামু আলাইকুম। অনেক আগে কপিল শর্মার শোতে একটা গল্প শুনছিলাম। মজার ছিল, শিক্ষণীয়। আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরেন, আমি একটা আম দেখলাম। আমার মনটা এই আমটা খাইতে চাইতেছে। এখন আমাকে কি করতে হবে? পায়ে হেঁটে ওই আম গাছের কাছে যাইতে হবে। কিন্তু পা দিয়া তো আমি আম পারতে পারবো না। আমার হাত ব্যবহার করতে হবে। হাত দিয়ে আমটা পারলে হাত কি খাইতে পারে না? খাওয়ার জন্য আমার মুখ ব্যবহার করতে হবে। কিন্তু মুখ তো আর কোল্ড স্টোর না যেখানে রাইখা দিবেন। মুখ সেটাকে চালান কইরা দিবে পেটের মধ্যে। দেখেন, আম খাইতে চাইলাম, ব্যবহার হইলো কি? প্রথমে দেখলাম চোখ, তারপরে মন বলল সেটা খাও। পা ব্যবহার করলাম, হাত ব্যবহার করলাম, মুখ, পেট। কিন্তু এরই মধ্যে বাগানের মালি কিন্তু দেখা ভালাইছে। সে একটা তাই না আমার পিঠের মধ্যে মারলো বাড়ি। দেখেন, পিঠের কোনো দোষ নাই, কিন্তু কিন্তু মাইকটা খাইলো পিঠে। আর পিঠের মধ্যে আঘাতটা লাগার সঙ্গে সঙ্গে আমার চোখে আসলো পানি। তার মানে কি জানেন? ওই যে আমি একটু লোভ করছি, না বইলা আমটা খাইছি, এই চোখ আমাকে যে পথে নিয়ে গেছে সেটা ভুল পথ ছিল। আর ওই ভুল ছিল বইলাই চোখকে কাঁদতে হইল। খাইলো আম, চোখ কাঁদলো, কিন্তু তার মানে প্রাশ্চিত্য করলো। তেমনি ভাই, এই দুনিয়াটার মধ্যে আপনি যা কিছু করবেন প্রাশ্চিত্য করতে হবে। কেন এই কথাগুলো বললাম? দেখেন, অনেক আগে একটা ভিডিও দেখছি, ভিডিওটা আমার কাছে আছে। একজন বিএনপি বড় নেতা, ওনার নাম অ্যানি। হ্যাঁ, উনি কিন্তু এখন আবার প্রতিমন্ত্রী, আমার মনে হয়, নাকি ফুল মন্ত্রী। যাক, এগুলো মুখস্থ হয় নাই, হয়ে যাবে। ওনাকে না আমি চাঁদাবাজ নিয়ে কথা বলতে দেখছি। চাঁদাবাজি, উনি একটা ঘরের মধ্যে, ইচ্ছা করলে আমি দেখাইতে পারি, দেখাবো না, ঘরের মধ্যে কথা বলতেছিল চাঁদাবাজি নিয়ে। মানে ব্যাপারটা যেন একটুখানি ওই ম্যানেজ করে, হ্যাঁ, সমঝোতা করে, সবার দিকে যেন খেয়াল রাখে, এরকম কথাবার্তা বলতেছিল। না খেয়াল রাখলে বদনাম হবে, মানে সবাইকে দিয়া খাইও, ওই যে নিচে যারা আছে তাদেরকে দিয়া খাইও, এরকম একটা জ্ঞান দিতেছিল। এখন কেন এই কথাটা তুইলে আনলাম? এই জন্য তুইলে আনলাম, উনি গেল গরুর হাটে। ওনার যাওয়াটা আমার কাছে একটু অবাক লাগছিল। গতকালই দেখছি উনি গরুর হাটে গেছে। এরপরে শোনা গেল উনি 6টা গরু কিনছে 32 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, ওনার নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে। কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। এখন 32 দিয়ে যদি গরু কিনা ফেলে, আর থাকে কত? 14-15 থাকে মনে হয়, তাই না? তার মানে এই 15 দিয়ে তাকে পুরা বছরটা চলতে হবে এই 15 লাখ টাকা দিয়া। 1 লাখ টাকার একটু বেশি খরচ হবে মাসে মাসে, এই দিয়ে ম্যানেজ কইরা নিবে। যার ফলে 32 লক্ষ টাকার গরু কিনা ফেলাইছে। এইটা নিয়ে এখন সবাই আলোচনা। মানুষে কি বলতেছে, উনি কি আসলে কোরবানি দিলেন, না নিজেই কোরবানি হয়ে গেলেন? হ্যাঁ, এটা একরকম কোরবানি হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, উনি যে ওই যে বলছিল সমঝোতা কইরা গরিবের দিকেও তাকাইতে, সবাইকে দিয়া খাইতে, এরকম একটা ভিডিও ফুটেজ আছে। তার মানে কি ওই অঙ্কে থেকে টাকা পাইলো নাকি উনি? এরকম প্রশ্ন ছুঁড়া মারছে, যেটা মারা উচিত না। নিশ্চয়ই উনি এরকম কিছু করবে না। উনি ছাত্র নেতা, রাজনীতি কইরাই আসছে ভাই, ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে, বহুদিন যাবৎ চিনি। কিন্তু উনি কেন পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারলো না? এই দেশে তো ভাই ওই 3,000 টাকার হাঁসের মাংস খাওয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন। উপদেষ্টা আর মন্ত্রী একই কথা ভাই, উপদেষ্টা যা মন্ত্রীও তা। উনি 3,000 টাকার হাঁসের মাংস খাইছিল দেখা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজের সুশীলরা, চুচিলরা ঝাঁপায়া পড়ছিল। কোথায় এখন চুচি? কোথায় আছেন আপনারা? এই যে 32 লক্ষ টাকার গরু কিনলো, এটা নিয়ে কথা বলেন না? কথা বলতে মন চায় না ভাই। ভালো কাজ করছে, নেক কাজ, বেশি সব পাবে। এই গরু ঢাকা থেকে কিনছে না কই থেকে কিনছে জানি না, কিন্তু 6টা গরু কিনছে, এটা কনফার্ম। আমার যেটুক মনে হয়, পুরা 6টা গরু তার উনি কোরবানি দিবে না, কিছু গরু উপহার দিবে। হ্যাঁ ভাই, গরু উপহার দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে আমি দেখছি ভাই, যে একজন নেতার সাথে, তো বড় বড় নেতার সাথে যোগাযোগ ছিল, তখন দেখছি ভাই তারা গরু উপহার পাইতো। নিশ্চয়ই উনি গরু উপহার দিবে। আর নির্বাচনের সময় ভাই, এই যে ভোট টোট চাইছে যাদের কাছে, নিজের এলাকার লোকজন আছে, হয়তো ওইখানে দিবে সবাইকে, কারণ ওনার কাছে টাকা আছে। নিশ্চয়ই উনি জমিদার, তাই না? জমিদার না হলে কেউ 32 লক্ষ টাকার গরু কোরবানি দেয়? বাপ রে বাপ, এই দেশে। কিন্তু ওই যে একটু আগে বললাম পাবলিক সেন্টিমেন্ট, ওইটা আপনি বুঝেন নাই। আপনি না নেতা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝতে পারেন নাই। মানুষ এটা ঠিকভাবে নেবে না। সবাই যে এটা নিয়ে প্রশ্ন করবে, ওই যে শেখ হাসিনার আমলে যারা 5টা 6টা 10টা গরু কিন্তু তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল, এরকম একটা প্রশ্ন। এখন এই 6টা গরু কিনা আর যাই কিছু পাক না পাক,
ভাই ভাইরাল তো হয়েছে, হ্যাঁ, সবার কাছে তো পৌঁছে গেছে যে উনি বড় একজন দানবীর। এই দানবীরের ফলাফল ওই যে প্রথম যে গল্পটা বললাম, চোখ দেখছে, মন চাইছে, তারপরে পিঠে, তারপরে চোখে। যে কর্মটা উনি করছে, মানে অ্যানি সাহেব যে কর্মটা করলো, এই 6টা গরু কিনা, এটার জবাব ওনাকেই দিতে হবে, মুখে দেওয়ার দরকার নাই। বিধাতার ওই সিস্টেমের মধ্যে পইরা যাবে। ওই যে প্রথম বললাম, মন, চোখ, পা, হাত, আম, পিঠ, চাবুক এবং চোখের পানি, ওই সিস্টেমের মধ্যে যাইতে হবে। বিধাতার সিস্টেম কেউ লঙ্ঘন করতে পারবেন না। বর্তমানে ভাই কোন রকম ভুয়া রাজনীতি করা যাবে না। ভুয়া রাজনীতির ফল খারাপ। হায় হায়, এর মধ্যে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী সাহেব কোথায় জানি গেছিল, হায় হায়, ওনার পিঠের কাছে এসে বলতেছে ভুয়া ভুয়া। আমি একটা জিনিস বুঝি না, উনি তো একজন আইনমন্ত্রী, ওনার সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ওনার দলের লোকজন তো থাকবেই। ওনার দলের লোকজন কারা? ওরা কোথায়? ওদেরকে ঠেইলা এই ভুয়া ভুয়া বলার জন্য এরা কারা সামনে চলে আসে? কিভাবে আসে? বিরাট বড় প্রশ্ন না? এভাবে ভুয়া ভুয়া যদি শুনতে হয় 3 মাসের মাথায় আইসা, এবং একজন না ভাই, 2-4জন অলরেডি শুইনা ফেলাইছে, লক্ষণটা তো ভালো না। কেন ভালো না জানেন? আমাদের দেশের কিছু দালালের কারণে। হ্যাঁ ভাই, কিছু লোক এমন এমন দালালি করে যাদের দালালির কারণে সরকার বুঝতে পারতেছে না বাস্তবতা। হ্যাঁ ভাই, সরকার না বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। সরকার মানুষের মন বুঝতেছে না। যদি মানুষের মন বুঝতো তাহলে ভাই প্রথমে কি কাজটা করতো জানেন? আমাদের শহীদ হাদির ওই যে হত্যাকারী, ওই হত্যাকারীকে কিন্তু চাইতো। দেখেন হাদির হত্যাকারীকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই নিয়ে টু শব্দ নাই, টু শব্দ নাই। এই যে পল্লবীতে রামিসা কাণ্ডে সরকার যেভাবে আগে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নিজেই বলল 1 মাসের মধ্যে রায় হবে, সর্বোচ্চ রায় বুঝা নিয়েন, একদম ঝুলাই দিবে। তার মানে সরকার তো ইচ্ছা করলেই পারে। তাহলে কেন পারতেছে না আমাদের হাদির ওই হত্যাকারীকে ফেরত আনতে? ফয়সালকে ফেরত চাইতেছে না কেন? না চাওয়ার পিছনে কারণ কি হইতে পারে? সরকার কি এমন কিছু ভাবতেছে? আরে কিছুদিন যাক না, সবাই ভুলা যাবে। এর মধ্যেই দেখছি ভাই বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা বয়ান তৈরি করতেছে। একজনের নাম উল্লেখ করবো, বাকিদের নাম মুখে নেব না। মোস্তফা ফিরোজ, আপনি কি করে এই কথাটা বললেন ভাই? একটা চ্যানেলে আইসা তার সাথে ছিল কে জানেন? ওই আম তারেক, তার লেভেলেরই। হ্যাঁ, দুজন এক লেভেলের আমার কাছে মনে হয়েছে। দুজনে যেসব কথাবার্তাগুলো বলছে, আপনারা এই কথাগুলো শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। সে বলতেছে কবি নজরুলের পাশে কেন শহীদ হাদিকে কবর দেওয়া হইলো? হাদিকে ওইখানে কবর দিয়া সবচেয়ে বড় অন্যায় করছে ডক্টর ইউনূস। এই অপরাধের কোনো ক্ষমা নাই। ডক্টর ইউনূস নাকি সেটা বড় অন্যায় করছে, কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়া। চিন্তা করছেন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে? দিনে দিনে হাদিকে কিন্তু দূরে সরাই দিতেছে। সে প্রশ্ন তুলছে এই হাদি নাকি গালাগালি করতো। এই হাদি শুধু গালাগালিটাই তার চোখে পড়ছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলা গেছে, শুধু গালিটা তার মনে রাখছে। আপনার মতো লোক, আপনি একজন সাংবাদিক, ও সাংবাদিক বলে লাভ নাই, উনি আমার মতো ইউটিউবার, ডেলি 10 থেকে 12টা কন্টেন্ট দেয়, সাবজেক্ট তো খুঁজে পায় না, কিছু একটা তো করতে হবে। কিন্তু এটা কিন্তু ওনার নিজের চ্যানেলে না, এটা একটা জায়গায় সাক্ষাৎকার দিছে ওই আম তারেকের সাথে, ওইখানে বৈশা বলতেছে শহীদ হাদিকে এতটা সম্মান দেওয়াতে ওনার জৈলা পুইরা ছাই হয়ে যাইতেছে, পিছনে দিয়ে আগুন ধোয়া বাইর হইতেছে। তো ওনার এরকম যারা দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজে দুর্গন্ধ ছড়াইতেছে, এদেরকে মাঠে নামানো হয়েছে। জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবিরকে নিয়ে যত রকম দুর্নাম করতে পারবা, যতটা দুর্নাম করবা ততটাই পদ উন্নতি পাবা। হ্যাঁ, ততটাই আমাদের বুকের কাছে আসতে পারবা। ওদের লেভেল অনেক উপরে। চীন থেকে ঘুরে আসছে, চীন থেকে ঘুরে এসে একটা কথা কিন্তু বলছে যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, পুরো এই ঢাকা শহরটাকে 15 বছরে বিদেশি যে কোনো উন্নত শহরের মতো গড়ে তুলতে পারবো, আমাদেরকে যদি 15 বছরের জন্য সময় দেওয়া হয়। এই কথাটা 100% বিশ্বাস করতে চাই, কারণ তারা 2 বছর সময় পাইছে। 2 বছর আগেও আমরা ছাত্র শিবিরকে এমন ভাবে জানতাম না, তো আজ যেভাবে জানি। এই ছাত্র শিবির 2 বছর সময় পাইছে, 5টা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলায় দিছে, বহু উন্নতি করছে, এসি লাগাইছে। যে মসজিদে মানুষ গরমের মধ্যে নামাজ পড়তো, সেই মসজিদ সংস্কার কইরা, পয় পরিষ্কার কইরা, রং কইরা এসি লাগাই দিছে। কিন্তু কারেন্টের লাইন দেওয়ার জন্য অনেকের মনের মধ্যে ব্যথা, কারেন্টের লাইন দিতে পারতেছিল না। এখন দিছে কিনা জানি না। দেখেন যেভাবে তারা উন্নতি করছে, এই থেকেই বোঝা যায় সাদিক কায়েম যদি রাজনীতিতে আসে, শোনা যাচ্ছে যে কোনো সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়াবে। যদি দাঁড়ায় যায় নিশ্চয়ই উনি পাস করবে। আমাদের সবাই উচিত হবে ছাত্র শিবির থেকে এই দেশের যেখানে যেখানে যে যে দাঁড়াবে তাদের পাশে থাকা। কোন নির্বাচনে? এই স্থানীয় নির্বাচনে। 5 বছর অনেক দূরে আছে, 5 বছরের কথা বাদ দেন, এই স্থানীয় নির্বাচনে সবাই খেয়াল রাখতে হবে। হ্যাঁ ভাই, এখানে জিততে হবে। এখানে হাজার হাজার কেন্দ্র, হাজার হাজার প্রার্থী, এখানেই মূল। কিন্তু গ্রামগঞ্জ, জেলায়, উপজেলার মধ্যে
ছাত্র শিবিরের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি এবং জামাত ইসলামের প্রতিনিধি ঢুকাইতে হবে। দেশকে যদি কন্ট্রোল রাখতে চান, সঠিক পথে পরিচালনা করতে চান, আর নির্বাচনের রাত্রে পাহারা দিয়া ফলাফল আদায় করে আনতে হবে। এখনো সময় আছে, সবাই মিলে এই কাজটা করবেন, অনুরোধ করে গেলাম। কারণ কি জানেন, সরকার তো ঠিক আছে সরকারের পথে, কিন্তু বিরোধী দল স্ট্রং হইতে হবে। বিরোধী দল যদি স্ট্রং না হয়, সরকার বেপথে চইলা যাইতে পারে। বিরোধী দলের কাজ যেটা, সেটাই তো করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব কথাগুলো বলতেছে, এগুলো তো বিরোধী দলের কাজ। বিরোধী দল এইভাবেই কথা বলতে হবে। আগের গৃহপালিত যে বিরোধী দল ছিল, তাদের মতো বিলাইয়ের মতো ম্যাও করলে চলবে না, টাইগারের মতো গর্জন দিতে হবে। আপনারা ভাই ব্রাদার বলেন, এই যে বয়ান তৈরি করতেছে এই দেশের ওই চুচিলরা বয়ান তৈরি করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি গালাগালি করে। আমাকে একটা ভিডিও ক্লিপ দেখান তো, গালি দিছে এরকম কোন ভিডিও ক্লিপ দেখাইতে পারবেন? পারবেন না, নিশ্চয়ই পারবেন না। কি পারবেন? সে কি বলছে? ওরা প্রতারক, ওরা চাঁদাবাজ, এই ধরনের কথা বলছে। এই কথাগুলো কি মিথ্যা? চাঁদাবাজ, প্রতারক, এই কথাগুলো কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা না। এই ধরনের অনেক কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এমন কোনো মন্ত্রী নাই সে সমালোচনা করে নাই। এইটাই তো বিরোধী দলের কাজ, এইটাই তো নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশের রাস্তার মধ্যে তো সরকার নিজেও ঢুইকা গেছে। এই সরকার কিন্তু ইচ্ছা করলেও আওয়ামী লীগ সরকার হইতে পারবে না, হাজার চেষ্টা করলেও হইতে পারবে না। কেন এই কথাটা জোর দিয়ে বলতেছি? দেখেন ভাই, এই যে তারেক রেজাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট তো করছিল, রাইখা দিতে তো পারতো, ছাইরা দিছে। তার মানে কি একদিনের মধ্যেই, এক রাত্রের মধ্যেই সরকারের বিবেকে নাড়া দিছে। এটা কি করলাম? এটা তো ভুল হয়ে গেল, জুলুম হয়ে গেল। দেখেন, বুঝতে পারছেন না? তার মানে কি জানেন, মায়া মমতা আছে। আর ওই হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট সরকার হইতে গেলে ভাই, যে যে ক্ষমতাগুলো লাগে ওই ক্ষমতার সাপোর্ট তো পাবে না, নিশ্চয়ই পাবে না। কোথায় পাবে ওই ডিবি হারুনকে? কোথায় পাবে জিয়াউল আহসানকে? কোথায় পাবে সেই সব ডাকাইতকে, যেসব ডাকাইত গত সরকারকে সহায়তা কইরা ফ্যাসিস্ট বানাইছিল? তাদের কোথায় পাবে? কেউ আগে আসবে না ভাই, কেউ আগে আসবে না। এবং এই সরকারের যে প্রধান, উনি কিন্তু 17 বছর বিলেতে ছিল। তার মানে কি জানেন, সভ্য একটা দেশ থেকে উনি আসছে। 17 বছর অনেক লম্বা টাইম ভাই। আমি 1 মাস 7 দিন ছিলাম এই লন্ডনে। ঢাকায় এসে এতটা ভদ্র হয়ে গেছিলাম, একটু গায়ে ধাক্কা লাগলে সরি বইলা দিতাম। কোনো দরজা খুলতে গেলে আগে দরজা খুলতাম, নিজে ঢুকতাম না, অন্যজনকে ঢুকতে দিতাম, আমি তারপরে ঢুকতাম। এতটা সভ্য হয়ে গেছিলাম। আর উনি 17 বছর, আর ওই 17 বছর থাইকা এখানে আইসা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার হইতে পারে না, হইতে পারবে না। কারণ ওই যে সহযোগিতা পাবে না। যারা সহযোগিতা করবে তারা তো জানে এই যে বর্তমান জেনারেশন কেমন, এই জেনারেশনকে থামাইতে পারবেন না। তো আপনারা ভুল ধারণার মধ্যে আছেন। যত রকম ভয় দেখান, চাপ দেন, যত রকম সুশীলগিরি দেখান না কেন, যত রকম বয়ান তৈরি করেন না কেন, ওদের পথ থেকে ওদেরকে সরাইতে পারবেন না। ওরা একটা টার্গেট নিয়েই আগাইতেছে। ভাই ব্রাদার, একটা সরকার স্বৈরা শাসক হইয়া গইরা উঠার জন্য রাষ্ট্রের যেসব যন্ত্রগুলা সহযোগিতা করে, বর্তমানে ওই যন্ত্রগুলা বুঝছেন একটু নষ্ট হয়ে গেছে। ওগুলা ঠিকঠাক কইরা আবার যদি আগের পর্যায়ে আনতে চান, সেটা সময় নাই, ওই সময়টা পাওয়া যাবে না। কারণ কি জানেন, প্রতিদিনই যাচ্ছে এক একটা ভয়ঙ্কর দিন। চারিদিকে তাকাইলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় সরকার নিজেও বুঝতে পারবে, এবং আমরাও যদি একটুখানি লক্ষ্য করি ঠিকই বুঝতে পারবো। এই যে দেখেন, আমি কিন্তু কথা বলি, সরকারের বিরুদ্ধেই তো কথা বলি। আজ পর্যন্ত কেউ একটা ফোন করে আমাকে কোনো রকম সাবধান করে নাই, কেউ কোনো প্রতিবাদ করে নাই, কোনো জায়গা থেকে কোনো হুমকি ধামকি কোনো কিছুই আমি পাই নাই। তার মানে কি জানেন, দেশের স্বাধীনতা আছে। আগের সরকারের আমলে একটুখানি কথা বলছিলাম, ওইটার জন্য আমাকে এই ডিবি অফিসে ডাইকা নিয়ে গেছিল, ওইখানে আমাকে 4 ঘন্টা থাকতে হয়েছিল। তার মানে কি, এই সরকার আগের সরকারের মতো স্বৈরা শাসক হইতে পারবে না। বস, যেহেতু আপনি স্বৈরা শাসক হইতেই পারবেন না, তাহলে কেন এই আইন বিভাগকে স্বাধীন কইরা দেন না? একটা আলাদা সচিবালয় গড়া হয়েছিল, ওই সচিবালয়টাকে স্বাধীন সচিবালয় কইরা দেন না। পুরো আইন বিভাগকে তার নিজের গতিতে চলতে দেন। এই বই পুস্তকে যেভাবে লেখা আছে, আইনের বইতে যেভাবে লেখা আছে, এই দেশটা ঠিক সেইভাবেই চলবে। এই স্বাধীনতা দিয়ে দেন। এইটাকে কেন ওই আইন মন্ত্রণালয়ের মধ্যে আবার রাইখা দিলেন? ওই সংস্কারটা যদি কইরা দেন, তাহলে তার কিচ্ছুই লাগে না। কারণ আপনি তো নিজেও জানেন, আপনি আওয়ামী লীগের মতো নিষ্ঠুর হইতে পারবেন না। আপনি কি পারবেন এই ছাত্র জনতার উপরে গুলি চালাইতে? উনার মতো গুলি চালাইতে পারবেন? নিশ্চয়ই আপনি পারবেন না। যেহেতু পারবেন না, তাহলে আইন বিভাগটা স্বাধীন করে দেন। আর কোনো সংস্কার দরকার নাই এই দেশে। ওই একটা সংস্কার করে দেন যে আইন তার নিজের গতিতে চলবে। তাহলে আর কোনো পুলিশকে উপর থেকে হুকুম নিতে হবে না, উপরের অর্ডারে চলতে হবে না। একজন পুলিশ ভাই বলছিল, ভাই এই যে মোহাম্মদপুর নিয়ে একজন পুলিশ ভাই বলছিল, ওনার নামটা আমার মনে নাই, সরি, উনি একটা কঠিন কথা বলছিল। এই যে কিশোর গ্যাং এবং এই যে মাদক টাদক যা কিছু আমরা ধরি, এগুলা তথ্য নেওয়ার জন্য যার কাছে ফোন করি, মানে উপরে বসের কাছে যখন ফোন করে, দেখা যায় ওই বসই হচ্ছে ওই কিশোর গ্যাংয়ের গডফাদার।
কত বড় কথা চিন্তা করছেন? এইভাবে কি এই দেশ চালাবেন? না, এইভাবে চলবে না, এটা আপনারাও বুঝেন। আইনের হাতে দেশটাকে ছাইরা দেন, আইনের হাতের হাত করাটা খুইলা দেন, আইনকে মুক্ত করে দেন, আর কিচ্ছু লাগবে না এই দেশে। এইটুক করলেই দেখবেন আগামী 5 বছর হুড় হুড় করে পার হয়ে যাবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।